আমি এই ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট স্লাইডের ভিতর যতটুকু ম্যাথমেটিক্স করার মতো আছে সেটুকু বুঝাই দিব, এবং গত দিনের ডিসিশন অ্যানালিসিস স্লাইড যতটুকু পারি বুঝাই দিব। দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিকজ আমি এই ডিসিশন ট্রি র্যান্ডম ফরেস্ট ছাড়া এখনো বাকি জিনিসগুলা পড়ি নাই। সো আমি এই দুটো করাবো। এই দুটো ছাড়া বাকি থাকে একটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং, যেটা স্লাইডস আর দেন নাই, দিলেও খুব একটা লাভ নাই। লিনিয়ার প্রোগ্রামিংটা দাদু যা পড়াইছে তার তুলনায় কম্পারেটিভলি ইজি আছে, মানে ইজি জিনিসগুলাই উনি পড়াচ্ছে। আর ফোর্থ যে জিনিসটা বাকি থাকে সেটা হচ্ছে ওই চ্যাপ্টার 9-এর অর্ধেক বাকি ছিল, গতবার অর্ধেক দিছি, বাকিটা এই অর্ধেকে আছে, মানে বাকি অর্ধেক এবার আছে। ডাবল এক্সপোনেনশিয়াল স্মুদিং, হ্যান্ড এরকম কয়েকটা জিনিস আছে। পার্সোনালি আমি মনে করি যে এগুলো পরীক্ষা দেওয়ার জন্য ভেরি ওয়েল সুটেড না, কারণ ফোরকাস্ট জিনিসটা তো আসলে আইটারেটিভ, যে কি বলে এইবার একটা করলাম, তারপর এবার একটা করবো, তারপর এবার একটা করতে হবে, এরকম কয়েকবার করা উচিত। সো উনি যদি আদৌ পরীক্ষায় দেয়, উনি 2-3 বার আইটারেশনে বেশি দেওয়া উচিত না, বাট দিলেও যে কাজটা খুব একটা প্রোডাক্টিভ হবে বলে আমি মনে করি না। বাট স্টিল উনি যেহেতু কথাটা মেনশন করছে, আমরা ওটা দেখি, অ্যাটলিস্ট দেখেন। আমি ওটা নিয়ে কত কথা আছে বলবো না। আচ্ছা, মুভিং অন। ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্ট, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, এই স্লাইডের আছে দুইটা পোর্শন, তার মধ্যে ম্যাথ আছে শুধু ডিসিশন ট্রি পোর্শন। র্যান্ডম ফরেস্ট ইজ জাস্ট মাল্টিপল ডিসিশন ট্রিজ। এখানে থিওরির কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেগুলো এমসিকিউ তে আসতে পারে হয়তো, আইজিএম, বাট ওখানে কোনো ম্যাথ আসলে টেকনিক্যালি নাই র্যান্ডম ফরেস্ট বা সেকেন্ড পোর্শনে। র্যান্ডম ফরেস্টের ভিতরে অনেক কিছু আছে, বুস্টিং ফুস্টিং হ্যান ত্যান, ওগুলোর সাথে কোনো ম্যাথের সম্পর্ক নাই। সো ওই দিকে আমরা আজকে আসলে যাব না। আমরা ডিসিশন ট্রির মধ্যে যদি থাকি, ডিসিশন ট্রির মধ্যে মুভিং অন, এই যে ডেফিনেশন আছে, अगेन নাথিং নেসেসারি। এখানে ডিসিশন ট্রি কেমনে কাজ করে এইটা বোঝাচ্ছে, এইটাও এই মুহূর্তে অতটা দরকার নেই, আমি ম্যাথকে অংশ বুঝিয়ে দিব, এটা আপনারা নিজেরা পড়ে নিতে পারবেন, ইটস নাথিং দ্যাট। আমাদের কাজ শুরু এই ইনফরমেশন গেইন থেকে। ওকে, আমাদের ডিসিশন ট্রি করাটা কি? ডিসিশন ট্রি করা হচ্ছে যে আমরা বেসিক্যালি আমাদের ডাটার কিছু, মানে কি বলবো, প্যারামিটার আছে। এই প্যারামিটার অনুযায়ী আমরা ডাটাটাকে কোনো না কোনোভাবে স্প্লিট করার চেষ্টা করবো। যেমন এই ক্ষেত্রে আমার ডাটার বিষয়ে আমি 3টা করে জিনিস চাই: ডাজ ইট ফ্লাই, এটার কালার কি, এবং এটার ক্লাস। ওকে, আমাদের টার্গেট থাকে যে এই ডিসিশন ট্রি বানায় এইগুলার কোনো একটা প্রেডিক্ট করা ফর আ নিউ এন্ট্রি। কথা বুঝতে হবে যে দিস ইজ বেসিক্যালি কাইন্ড অফ মাই ট্রেনিং ডাটা। আমি এইটা দিয়ে একটা কি বলে ডিসিশন ট্রি দাঁড়া করাবো, যেটাতে নতুন যদি একটা এন্ট্রি আসে এবং ওই এন্ট্রি বিষয়ে যদি আমি কোনো একটা ইনফরমেশন জানি, সেটাতে আমি যে ইনফরমেশনটা জানতে চাই, দ্য রিকোয়ার্ড ওয়ান, ওটা প্রেডিক্ট করতে পারি। এই এক্সাম্পলে ফর এক্সাম্পল মানে আমার যে জিনিসটা প্রেডিক্ট করতে চাই সেটা হচ্ছে জিনিসটার ক্লাস, যে জিনিসটার কথা বলতেছি, ইজ ইট আ ম্যামাল অর ইজ ইট আ বার্ড। ইট ক্যান বি এনিথিং, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সাধারণত এক্সাম্পল গুলাতে আমাদের লাস্ট ক্যাটাগরিটা হচ্ছে যে যে জিনিসটার জন্য আমরা এই ডিসিশন ট্রিটা বানাবো, মানে একটা নতুন এলিমেন্ট বা নতুন ডাটা এন্ট্রির জন্য ওইটা প্রেডিক্ট করার চেষ্টা করবো, বাট ইট ডাজন্ট হ্যাভ টু বি দ্যাট, ইট ক্যান বি এনি ওয়ান অফ দিস ফিল্ডস। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এই ম্যামেল নাকি বার্ড, এটা জাজমেন্ট করার জন্য আমরা কোনো একটা নতুন এন্ট্রির ক্ষেত্রে আমরা দেখবো সেটা ফ্লাই করে কি করে না, অথবা তার কালার দেখবো, এই টাইপের বিষয় আছে। এখন এই যে আমরা এই করবো বেসিক্যালি, তাহলে কি হবে যে আমরা এই হয় কালার দিয়ে সর্ট করব, যে কি বলে সামথিংস আর ব্রাউন, সামথিংস আর হোয়াইট। এখন ব্রাউন হইলেই সে কি ম্যামেল হবে, বা হোয়াইট হইলেই সে কি বার্ড হবে, নাকি হবে না, এই জিনিসগুলো মেজার করার জন্য, বা এই কি বলে মানে কি বলবো সুইটেবিলিটিটা মেজার করার জন্য আমাদের কিছু পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে আমরা বলি ইনফরমেশন গেইন। ইনফরমেশন গেইনের জন্য একটা জিনিস আমরা হিসাব করি, সেটা হচ্ছে এনট্রপি। দিস ইজ ওয়্যার আওয়ার অ্যাকচুয়াল ম্যাথমেটিক্স স্টার্টস। এনট্রপি বলতে আমরা এক্ষেত্রে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের এনট্রপি ইজ, এই যে লেখা আছে, ডিগ্রি অফ র্যান্ডমনেস। ওকে, এইটা আসলে ম্যাথ করার জন্য জরুরি না, বাট এটা একটা বেসিক আইডিয়া বোঝার জন্য আমি বলি। এই যে এখানে যে ছবিটা দেওয়া আছে, লো এনট্রপি হাই এনট্রপি, এর মানেটা কি? ওকে, র্যান্ডমনেস এর বিষয়টা হচ্ছে যে ইফ ইউ হ্যাভ আ সেট ওয়্যার ইয়োর এলিমেন্টস হ্যাভ আ নাম্বার অফ ডিফারেন্ট ভ্যালুস, এবং প্রত্যেকটা ভ্যালুই কম বেশি সিমিলার নাম্বার অফ টাইমস আসে, তাহলে এটাকে বলছি আমরা হাই এনট্রপি। লাইক দিস ফ্রুট বাস্কেট উইথ আ লট অফ ডিফারেন্ট ফ্রুটস। কেন হাই এনট্রপি? বিকজ আমি যদি এখন নতুন একটা জিনিস আনি, নতুন একটা এলিমেন্ট, এবং আমি যদি প্রেডিক্ট করতে চাই লেটস সে এইটা কি ফ্রুট, ইট হ্যাজ আ গুড অ্যামাউন্ট অফ চান্স অফ বিং আ নাম্বার অফ ডিফারেন্ট টাইপস অফ ফ্রুট, এবং ওই চান্স গুলো মোটামুটি সিমিলার লেভেল অফ প্রবাবিলিটি। তো এইটাকে বলছি আমরা হাই এন্ট্রপি, এখানে অনেক র্যান্ডমনেস আছে। আমার কি বলে দিস নিউ ফ্রুট দ্যাট আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, ইট ক্যান বি আ নাম্বার অফ থিংস, ইট ক্যান বি এনিথিং, এটা বেশি র্যান্ডম বলতেছিলাম।
compared to that a low entropy system বা low entropy data set will be যেখানে আমাদের এই মানে randomness টা কম, as in আমার variability টা কম, যে ইন জেনারেল আমার নাম্বার অফ এলিমেন্টস কম বা নাম্বার অফ এলিমেন্টস কম বেশি থাকলেও কোনো একটার প্রবাবিলিটি অনেক হাই, এক বা একাধিকের বা এগুলোর প্রবাবিলিটি অনেক লো, মানে প্রবাবিলিটি মোটামুটি ইকুয়াল না, প্রবাবিলিটি অনেক ডিফারেন্স আছে। হোয়াট ডাজ দ্যাট ম্যাটার? যে আমি স্যারের ক্লাসের এক্সাম্পলটাই দেখাই, যে লেটস সে আমার একটা এই বাস্কেটের ভিতরে আছে 50% অরেঞ্জেস আর 50% অ্যাপেলস। 50% অ্যাপ্লাইস, 50% অ্যাপেলস এন্ড অরেঞ্জেস হইলে আমি নতুন একটা ফ্রুট যদি আনি, which I don't know what it is, ওইটা বিষয়ে আমি বলতে পারবো যে ওটা অরেঞ্জ হওয়ারও মোটামুটি চান্স আছে, অ্যাপেল হওয়ারও মোটামুটি চান্স আছে। এখানে তার মানে আমার মানে র্যান্ডমনেসটা বেশি, বা আমার কি বললে মানে আমি আসলে কোন একটা কংক্রিট ডিসিশনের দিকে যেতে পারতেছি না। আমার এই ক্ষেত্রে বোথ আর অর মাল্টিপল অপশনস আর ইকুয়ালি লাইকলি। কিন্তু এটা যদি 70-30 হইতো তাহলে কিন্তু আমার র্যান্ডমনেসটা কমতো, বিকজ আই উড হ্যাভ আ মাচ গ্রেটার চান্স অফ সেইং অর আ মাচ বেটার মানে চান্স অফ বিং রাইট ইফ আই সে দিস ইজ প্রবাবলি অ্যান অরেঞ্জ। এই ক্ষেত্রে প্রবাবলি অ্যান অরেঞ্জ কথাটা যতটা রাইট হওয়ার প্রবাবিলিটি আছে বা যতটা রাইট হওয়ার চান্স আছে সেটা এই ক্ষেত্রে নাই, ওই জন্য এটা বেশি র্যান্ডমনেস এটা কম। 50-50 মোস্ট র্যান্ডম। হ্যাঁ, এই যে এই কাজটা দেখো বস, এই যে এন্ট্রপি বাড়ছে মোস্ট কোথায় 0.5, 50%, মানে 50% এইদিকে ওইদিকে। এন্ট্রপি ফর টু ক্লাসেস যখন 50-50 হয় বাড়ছে। এন্ট্রপি যদি তোমার কি বলে যতটা তোমার কি বলে মানে ডিসপ্রপোর্শনেট হবে তত তোমার এন্ট্রপি কম এই কাজটা। আচ্ছা, সো এত কথার মোদ্দা কথাটা কি দাঁড়ায়? এন্ট্রপি বেশি হওয়া খারাপ, ঠিক আছে কথাটা? এন্ট্রপি হচ্ছে র্যান্ডমনেস বেশি হওয়া আমার প্রেডিকশনের জন্য খারাপ। সো আমার যত এন্ট্রপি কমবে তত আমার জন্য ভালো। লোয়ার এন্ট্রপি ইমপ্লাইজ গ্রেটার প্রেডিক্টেবিলিটি, ঠিক আছে কথাটা ইফা? ইয়েস স্যার। এই তো এখন এন্ট্রপির ফর্মুলাটা খেয়াল করে দেখো, এন্ট্রপির ফর্মুলাটা কি বললাম যেটা লেখা আছে, এন্ট্রপির ফর্মুলাটা ইজ বেসিক্যালি এই যে আমার 50% অরেঞ্জ অ্যাপেল ছিল, এইটার জন্য আমি এখন এন্ট্রপিটা জাস্ট দাম করে হিসাব করে ফেলি। আমার এন্ট্রপি ইজ বেসিক্যালি এই যে এক একটা আউটকাম আছে, আউটকামের প্রবাবিলিটি ইনটু লগ টু বেস লগারিদম অফ দ্যাট প্রবাবিলিটি। এরকম যতগুলো টার্মস হবে তাদের সামেশন করবো, সামেশনের আগে ব্র্যাকেট থেকে মাইনাস সাইন বসাবো, অথবা প্রত্যেকটার সাথে ইন্ডিভিজুয়ালি মাইনাস সাইন বসাবো, একই কথা দিন। সো আমি যেটা বলতে চাচ্ছি এখানে যদি 50-50 তাহলে আমার কি হবে? এন্ট্রপি হচ্ছে এন্ট্রপি ইজ এন্ট্রপি হবে এই ক্ষেত্রে ইজ মাইনাস হাফ লগ টু বেস হাফ মাইনাস আবারও হাফ লগ টু বেস হাফ, যেহেতু 50-50 আর কি। সো প্রবাবিলিটি দুইটারই হাফ হাফ, হাফ লগ টু হাফ, হাফ লগ যে কয়টা জিনিস ভাই মানে বেস কি অলওয়েজ ট্রু থাকবে? হ্যাঁ, লগারিদমের বেস 2 থাকবে। ভাই এখানে ক্ষেত্রে কি আমরা সবসময় হচ্ছে মাইনাস করব, মানে আমাদের যতটাই থাকবে সবগুলাই কি মাইনাস করবো? মাইনাস করবা তুমি যেটা করবা, শোনো, আইদার তুমি কি বলে ব্র্যাকেট দিয়ে মাইনাস একটা দিবা বাইরে, অথবা তুমি প্রত্যেকটার আগে মাইনাস দিবা, তোমার মানে এটা তোমার ইচ্ছা, তোমার যেটা সুবিধা মনে হয়। ওকে, তো এইটার এন্ট্রপি আসছে আমাদের এখানে 1। আচ্ছা, এটাকে এক কাজ করি, এটাকে একটু বড় করি, কত বড় এইটাকে একটু ছোট করি, যেহেতু স্লাইড আমাদের সবার কাছেই আছে। এই যেটা বলতেছিলাম যে এইটা তাহলে কিলো মাইনাস হাফ তোমার করলে এটা আসছে 1। এখন এইটার ক্ষেত্রে এন্ট্রপিটা কি হবে? তাহলে এইটার ক্ষেত্রে এন্ট্রপি হবে মাইনাস 7/10, যেহেতু পার্সেন্টেজ 7/10 লগ 2 বেস 7/10 মাইনাস 3/10 লগ 2 বেস 3/10। এটা করে যা আসে, এটা তো 1 আসে, এটা আমি কি বলে এই গ্রাফ দেখেই বুঝতে পারছি 50% এর জন্য। গ্রাফ দেখে তো আর কাজ করবো না, ক্যালকুলেটর আমাকে যা বলে এখানে এন্ট্রপি কিছু একটা আসবে, হইলো এটার এন্ট্রপি 1 এর থেকে কম আসবে, 0 পয়েন্ট সামথিং আসবে, হোয়াটএভার ইট ইজ। সো যেহেতু আমার এন্ট্রপি কমছে, অবভিয়াসলি এই আউটকামটা মোর প্রেফারেবল। এই আউটকামে আমার র্যান্ডমনেস কমতেছে, এই আউটকামটা যদি আমি আনতে পারি তাহলে আমার এই ডিসিশন ট্রিটা বেটার কাজ করবে, ঠিক আছে? আমার গোল তো এন্ট্রপি যত কম থাকবে তত আর কি জিনিসটা বেটার, স্টেবল অর এফিশিয়েন্ট যাই হোক বলবো আর কি, রাইট। সো
এইটা হচ্ছে আমি একই জিনিস দুই ভাবে সর্টিং করছি, তার কারণে এন্ট্রপি একবার কম আসছে একবার বেশি আসছে, সেটা এখন একটা বিষয় গেল। এখন আমরা অ্যাকচুয়াল ম্যাথের জায়গাটাতে আসি। ইনফরমেশন গেইন, ইনফরমেশন গেইনটা কি? ইনফরমেশন গেইনটা হচ্ছে এই যে আমার একটা জিনিস থেকে আমি আরেকভাবে সর্ট করার কারণে এই যে আমার এন্ট্রপিটা কমে গেছে, যতটুকু এন্ট্রপি কমছে এটাই তো আমার কি বলে লাভ। সো এই লাভটাই হচ্ছে বেসিক্যালি ইনফরমেশন গেইন। সো দ্যাটস ইনফরমেশন গেইন ইজ বেসিক্যালি কি বলে রিডাকশন ইন এন্ট্রপি। ইনফরমেশন গেইন হচ্ছে রিডাকশন ইন এন্ট্রপি। বেসিক্যালি দুইটা এনট্রপি ডিফারেন্স। হ্যাঁ, দুইটা এন্ট্রপি ডিফারেন্স, মানে ইনফরমেশন গেইন হচ্ছে ডিক্রিজ ইন এন্ট্রপি। ওকে, এখন বিষয় হচ্ছে এটা যদিও সত্য, আমরা আগের বার যেভাবে দেখতেছিলাম শুধু আসলে ওইভাবে করবো না, এখানে আমাদের কথা আছে ইনফরমেশন গেইনের। এখন আমরা যে অঙ্কগুলো করবো, আমি অঙ্ক একটা কি বলে হাতে হাতে করে দেখাবো, স্লাইডে একটা করা আছে, আমি আরেকটা করে দেখাবো যেটা স্যার ক্লাসে দিচ্ছি। তো কথা হচ্ছে ইনফরমেশন গেইনে আসলে আমরা যেটা করবো দ্যাট ইজ আমরা এই যে কোনো না কোনো একটা প্যারামিটার আমরা প্রেডিক্ট করতে চাই, আমরা প্রথমে ওইটার জন্য জাস্ট এন্ট্রপিটা বের করবো। যেমন এই এক্সাম্পলে যেটা করে দেওয়া আছে স্লাইড, ওটাতে হচ্ছে আমরা প্রেডিক্ট করতে চাই এটা ম্যামেল না বার্ড। তো এই ম্যামেল বার্ড মানে ওটাকে ফিল্ড বলছে একটা ক্লাস অর সামথিং। তো এই ম্যামেল বার্ড যে বিষয়টা সেটার জন্য আমরা এন্ট্রপি বের করবো আগের যে ফর্মুলা যেভাবে করলাম ওইভাবে এন্ট্রপি বের করবো। আমরা তারপর দেখবো আচ্ছা আমরা যদি ম্যামেল বার্ড তো বুঝলাম, বাট আমি তো আসলে ম্যামেল বার্ড হিসেবে মানে সেগ্রিগেট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অন্যভাবে সেগ্রিগেট করতে, যাতে অন্য প্রপার্টিটা দেখে আমি একটা নতুন জিনিসকে বলতে পারি যে আচ্ছা এটার যদি রং সাদা হয়ে থাকে তাহলে ইটস প্রবাবলি আ বার্ড, বা এটা যদি ইফ ইট ফ্লাইস দেন ইটস প্রবাবলি আ বার্ড, এই টাইপের কথা। সো আমরা যেটা করব, আমরা প্রথমে ফুল জিনিসটার জন্য এন্ট্রপি বের করব, তারপর আমরা এন্ট্রপি বের করব ওই যে একটা অন্য ফিল্ড দিয়ে সর্ট করছি, সর্ট করার পরের এন্ট্রপি। হোয়াট দ্যাট মিনস আমি অঙ্ক করে দেখাচ্ছি, সমস্যা নাই, বাট আমরা বের করব সর্ট করার পরের এন্ট্রপি। এই দুইটা এন্ট্রপির ডিফারেন্স হচ্ছে গেইন। হোয়াট দ্যাট মিনস আমি ডাইরেক্টলি আমার কত এন্ট্রপি ছিল ম্যামেল বার্ড হিসাবে, আর আমি যদি অন্য কিছুকে ম্যামেল বার্ডের প্রেডিক্টর হিসেবে ইউজ করি তাহলে আমার কত এন্ট্রপি আসে। আমার যদি এন্ট্রপি কমে তাহলে আমার ইনফরমেশন গেইন হয়েছে। আমি অন্য প্রেডিক্টর যেহেতু ইউজ করতেছি দেয়ার আর মাল্টিপল পসিবল অন্য প্রেডিক্টর, যেমন এই ক্ষেত্রে দুইটা আছে, একটা হচ্ছে কালার আর এটা হচ্ছে ফ্লাই করে কি। এই দুইটার মধ্যে যেইটাতে ইনফরমেশন গেইন বেশি হবে দ্যাট ইজ দ্য বেটার চয়েস ফর ডিভিশন ফর দিস ডিসিশন ট্রি। তো এই হচ্ছে বেসিক থিওরিটিক্যাল আইডিয়া। ম্যাথ এখানে যেহেতু একটা করা আছে, করাটা থাকুক, আমি দাম করে এখন আগায় যাই না, আমি তাই এই যে গেমিং পিরিয়ডে পরে আসবো, সমস্যা নাই, এই যে আগায় যাই এইটা। আচ্ছা, তো এইটা আরেকটু জুম করি, এই তো ঠিক আছে। অলরাইট, সো এইখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস আছে যা আমার কি বলে কালার আছে, সাইজ আছে, শেপ আছে, এডিবল কিনা আছে, মানে ফর সাম সর্ট অফ ফ্রুট অর সামথিং, আই ডোন্ট নো হোয়াট। বাট কথা হচ্ছে যে আমরা কাকে প্রেডিক্ট করতে চাই, আমি ধরে নিলাম যে আমি এডিবল কিনা এটাকে প্রেডিক্ট করতে চাই। সো স্টেপ ওয়ান আমরা এডিবলের ভিতর যে দুইটা অপশন, এই ক্ষেত্রে প্লাস মাইনাস ইয়েস নো হইতে পারতো, ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো হোয়াট এভার দিস ইজ, আমাদের যে কটা অপশন আছে ওগুলো আমরা হিসাব করবো কয়টা আছে। সো আমি এখানে বলবো যে এখানে সবচেয়ে সুবিধা হবে একটা ট্যালি বা কিছু একটা ইউজ করলে। আমি যে প্লাস মাইনাস যদি এখন ট্যালি করি, প্লাস একটা মাইনাস একটা, এইভাবে করে করে আমরা এখন ট্যালি করবো। সো দেখি প্লাস মাইনাস, তারপর এখন চারটা প্লাস, 1 2 3 4, দুইটা মাইনাস, একটা প্লাস, তিনটা মাইনাস, 1 2 3, দুইটা প্লাস। ঠিক আছে, তো কয়টা হইলো? আমার টোটাল 9টা আছে এডিবল আর 7টা আছে ইনএডিবল ধরে নিলাম। সো টোটাল হচ্ছে 16টা। ফার্স্ট স্টেপ, আমার এই এডিবল জিনিসটার জন্য যেটা আমি প্রেডিক্ট করতে চাই তার জন্য কয়টা করে আছে, 9 আর 7 বের করলাম। এইটা এখন আমরা এন্ট্রপি বের করব। এন্ট্রপি তাহলে কি আসবে, মাইনাস 9/16 লগ 2 বেস 9/16 মাইনাস 7/16 লগ 2 বেস 7/16। এটা করলে 0.9 সামথিং কি জানি আসে, আমি এটা করছি খাতায় বের করে দিচ্ছিলাম। এটা করলে
এটা করলে আসবে 0.98, এটা করলে আসবে 0.989। সো এটা গেল আমাদের মানে কি বলে বেস এন্ট্রপি ইন আ সেন্স। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা আসলে নোটেশনের একটা বিষয়, আমি একটু নয় লিখি। আচ্ছা সাধারণত আমরা এন্ট্রপিটাকে এরকম এন্ট্রপি এক্স লিখি। এখন প্রথমটার ক্ষেত্রে এটা ম্যাটার করে না, বাট পরে আসলে এই এক্স এর নিচে আমরা এক্সট্রা নোটেশন দিই আমাদের জিনিসপাতি ট্র্যাক রাখার জন্য। তো মুভিং অন, এই হচ্ছে আমাদের বেস এন্ট্রপি এক্স 0.989। ওকে, এখন আমরা এই তিনটের যে কোনো একটাকে নিয়ে আগে সর্ট করব, সর্ট করে দেখব যে এই এক একটার ভিতর কয়টা করে এডিবল বা ইনএডিবল আছে, সেইগুলোর জন্য এন্ট্রপি দেখব। হোয়াট দ্যাট মিনস ইজ, মুভিং অন, সেকেন্ডটাতে আমরা যেটা করব, লেটস সে আমরা কোনটা করলাম, সাইজ ইকুয়াল সাইজ, আমরা সাইজ দিয়ে ভাগ করলে এটা আসবে, সাইজ দিয়ে ভাগ করলে এটা আসবে স্মল আর লার্জ, স্মল আর লার্জ। এখন বিষয়টা হচ্ছে জিনিসটা আগের মতো কিন্তু জাস্ট কয়টা স্মল কয়টা লার্জ এটা ট্র্যাক করা বিষয় না। নো, আমরা দেখব স্মল আর লার্জের ভিতর এডিবল কয়টা আছে, ইনএডিবল কয়টা আছে, এই ব্রেকডাউনটা আমাদের লাগবে। সো আমার সাজেশন হচ্ছে যে আমরা যা স্মল গুলো আগে করে ফেলি, তারপর লার্জ গুলোতে যাই। সো স্মল এর ভিতর একটা এডিবল, স্মল এর ভিতর একটা ইনএডিবল, স্মল এর ভিতর আরেকটা এডিবল, প্লাস এরপর হচ্ছে দুটো লার্জ, ওগুলো পরে ফেলে আসবো স্মল এ, এরপর হচ্ছে তিনটা এডিবল গেল, স্মল তিনটা এডিবল, স্মল এ একটা ইনএডিবল, ফাইন। এরপর হচ্ছে লাস্টে আরেকটা স্মল প্লাস আছে। সো ইট বিকামস বেসিক্যালি কত, 6 and 2, এখানে আছে 6টা, এখানে আছে 2টা, টোটাল হচ্ছে 8। লার্জে একইভাবে আমরা যদি এখন আগাই, লার্জে একটা ইনএডিবল, লার্জে একটা এডিবল, এরপর তো 4টা স্মল গেছে, লার্জে একটা ইনএডিবল, একটা প্লাস, তারপর টানা 3টা মাইনাস, আর আরেকটা প্লাস, ফাইন। সো তাইলে এখানে আসতেছে লার্জের ভিতর প্লাস আছে 3টা, মাইনাস আছে 5টা, এতে টোটাল হইলো আবার 8, ফাইন, সমস্যা নেই। তো এই যে আমাদের কি বলে ডিভিশনটা করলাম, এতে আমাদের লাভটা কি? আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন এন্ট্রপি এক্স বের করব জাস্ট ফর দ্য স্মল এন্ট্রপি এক্স, সাইজ ইকুয়ালস স্মল। সেটা কি জিনিস? সেটা হবে জাস্ট এতটুকুর ভিতরে এন্ট্রপিটা, এতটুকুর মধ্যে, মানে আমার এখানে প্লাস আছে 6টা আউট অফ 8টা, সো -6/8 log 2 6/8, -2/8 log 2 2/8, ডান। সো দ্যাট গিভস আস, এই ক্ষেত্রে কত জানি ছিল 0.811। একইভাবে এন্ট্রপি x size equals large, এটা সাবস্টিটিউট করে equals large, একইভাবে এটা হচ্ছে -3/8 log 2 base 8, 3/8, -5/8 log 2 base 5/8। আচ্ছা বুঝলে, তো এইটা করে আসছে কত আমার 0.954। আচ্ছা গেল। আমরা এখন বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে এই দুইটা এন্ট্রপিকে আমার সেপারেটলি বের করা লাগবে। তার কারণ হচ্ছে যে আমার এই দুইটা এন্ট্রপি, সাইজ স্মলের জন্য প্লাস মাইনাস দিয়ে এন্ট্রপি, সাইজ লার্জের জন্য প্লাস মাইনাস দিয়ে এন্ট্রপি, এই দুইটার অ্যাকসেন্সে আমরা একটা ওয়েটেড অ্যাভারেজ করব। ওয়েটেড অ্যাভারেজ মানে হচ্ছে যে এই ক্ষেত্রে দুইটা ইকুয়াল হয়ে গেছে। সো এই এক্সাম্পল জিনিসটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট কথা হচ্ছে যে এই ক্ষেত্রে মানে আমার স্মলও আছে 8টা, লার্জও আছে 8টা, টোটাল 16টা। বাট এমন যদি হইতো যে আমার স্মলই আছে লেটস সে 10টা আর লার্জ আছে 6টা, তো তাহলে আমি স্মলের এন্ট্রপিকে 10/16 দিয়ে গুণ করতাম, লার্জের এন্ট্রপিকে 6/16 দিয়ে গুণ করতাম, বেসিক্যালি একটা প্রপোর্শন করা বা ওয়েটেড অ্যাভারেজ করা। তো কথা হচ্ছে এইটা করলে যেটা আসে সেটা হচ্ছে এন্ট্রপি ফর সাইজ, এন্ট্রপি এক্স সাইজ।
আমরা এনট্রপি এক্স থেকে, যেটা আগে ক্যালকুলেট করছিলাম, ওখান থেকে এনট্রপি এক্স সাইজ এটা মাইনাস করব। এখন যেহেতু আমার মানে আসলে এনট্রপি এক্স সাইজ মাঝখানে টার্মটা আসলে বের করার দরকার নেই, আমরা সাবট্রাকশনটা একবারে করে দিব, এজ ইন ওই প্রপোর্শনটা আমরা এই সাবট্রাকশনের সাথে একবারেই করব। হোয়াট দ্যাট মিনস ইজ আমাদের এই ক্ষেত্রে গেইন ইনফরমেশন গেইন এক্স সাইজ হচ্ছে 0.989 আগের বারের জিনিসটা মাইনাস 8/16 which is half, actually বোঝানোর সুবিধাতে 8/16 লিখি, 8/16 ইন্টু 0.811 মাইনাস আরেকটাও যেহেতু 8/16 ফাইন ইন্টু 0.954, এই করে আমাদের কি আসলো, এইটার মানে ইনফরমেশন গেইন আসতেছে 0.107। এই হচ্ছে আমাদের এনট্রপির হিসাবটা, এনট্রপিতে কেমনে গেইন বের করব। সাইমুল ভাই, আচ্ছা এখানে 0.989 মাইনাস যেটা করলাম ওয়েটেডটা আর কি, এটাকে যদি সেপারেটলি লিখতে যাইতাম তাহলে ওইটা হচ্ছে এনট্রপি এক্স সাইজ স্মল আর লার্জ কম্বিনেশনটা। এক্স্যাক্টলি, ওই যে তুমি ইকুয়াল স্মল ইকুয়াল লার্জ, তো ওইটাই আমরা সেপারেট করার জন্য ঠিক আছে। তুমি সেপারেট করলে জাস্ট ইকুয়ালস স্মল লার্জ পুট আপ করে দিবে, দ্যাটস ইট। ইয়া, সো গেইন এক্স সাইজ হচ্ছে এই 0.107। ফাইন। একইভাবে আমরা এখন চাইলে ওই আগের যে অপশন দুটো ছিল, অন্য যে অপশন দুটো ছিল, কালার দিয়েও করতে পারি, শেপ দিয়েও করতে পারি, সবগুলোই করতে পারি, মানে যতগুলো আছে চাইলে করতে পারি, করে আমরা গেইন কম্পেয়ার করব। যেমন আমি এখানে করছিলাম কালার দিয়ে। একটা কোশ্চেন ছিল, এখন কালার আর শেপ দিয়ে যদি করি, এটার উপর বেস করে করব নাকি টোটালি তিনটা ডিফারেন্ট, টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা থেকে? এমন আমরা এখন যেটা করতেছি, আমরা করতেছি যে আমার ডিসিশন ট্রি প্রথম সাবডিভিশনটা কিসের বেসিসে হওয়া উচিত, দ্যাট ইজ হোয়াট উই আর মানে ট্রাইং টু ফাইন্ড আউট, কোনটা দিয়ে করলে শুরুটা সবচেয়ে ভালো হচ্ছে। ঠিক আছে, সো আইদার আমরা সাইজ দিয়ে অথবা কালার দিয়ে অথবা শেপ দিয়ে শুরু করব। ও তাইলে আমার মনে হয় যেটা করা লাগবে আর কি, তিনটাই আলাদা আলাদা করে গেইন বের করতে হবে, দেন যেটা সবচেয়ে এক্স্যাক্টলি রাইট, গেইন সবচেয়ে বেশি যেটা ওটাই তো এক্স্যাক্টলি রাইট। সো এই ক্ষেত্রে সাইজের গেইনটাই সবচেয়ে বেশি ছিল, ওই জন্য আমি সাইজেরটা করাই দিছি। বাকি দুইটার গেইন আসে দুইটাই মানে 3 ডিজিট পর্যন্ত দিলে 0.036 করে আসে, এটা 0.107। সো আমরা এই ক্ষেত্রে শুরুটা করব সাইজ দিয়ে। এখন একবার শুরু করার পর পরের স্টেপগুলো নিয়ে সারা আলাদা করে আর দেখায় নাই যে পরের স্টেপগুলোর জন্য কি, বাট পরের স্টেপগুলো আমি যতদূর বুঝি এই জিনিসই আবার হবে যে লেটসে তুমি সাইজ দিয়েই ভাগ করলা, ঠিক আছে, যে তুমি স্মলে গেলা লার্জে গেলা। এখন স্মলের ভিতর লেটসে তুমি আরেকবার বলে ডিভিশন করতে চাও, তো তুমি এখন আবার এনট্রপি এক্স স্মল বের করবা, এক্স স্মল ইজ নাও ইয়োর এনট্রপি এক্স হয়ে গেল। তারপর তুমি স্মলের ভিতর যদি এখন কালারে যেতে চাও, এনট্রপি এক্স কালার বের করবা স্মলের ভিতর যতটুকু আছে। তারপর কি বলে আবার এনট্রপি এক্স শেপ বের করতে পারো, ওই দুই রকম বের করতে পারো, মানে একই জিনিস, জাস্ট সেটটা কমে আসবে। আগে আমি ফুল 16টার সেট নিয়ে কাজ করতেছিলাম, সেকেন্ড স্টেজে গিয়ে একই ক্যালকুলেশন, মানে এই একই অঙ্ক পুরাটাই দুইবার হবে, একবার স্মলের সাবসেটের জন্য হবে, একবার লার্জের সাবসেটের জন্য হবে। এত দূর স্যার করাবে বলে মনে হয় না, স্যার নিজের এক্সাম্পলই এতগুলো দেয় নাই, জাস্ট প্রথমবারের চয়েসটাই দিচ্ছে। একই যেহেতু কাজ পারবা, জাস্ট আই থিঙ্ক স্টার্টিং চয়েসটা বললেই। আচ্ছা, সো ফার এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না এটা হচ্ছে ভাই মানে স্যার আর কি কোশ্চেনটা এমন ভাবে করবে যে আমি যদি শুধু এডিবল নিয়ে করি আর এরপর এডিবল নিয়ে করে তারপর আবার সাথে সাইজ অর শেপ অর কালার নিয়ে করি, কতটুকু আর কি র্যান্ডমনেস কমবে বা গেইন বাড়বে। ইউ মিসআন্ডারস্টুড সামথিং। শোনো, তাই কোশ্চেনটা কি রকম থাকবে তাইলে? এই যে চারটা ফিল্ড আছে, ঠিক আছে, চারটা তোমার কি ডাটা ফিল্ড আছে, এর মধ্যে যে কোনো একটা ইজ সামথিং দ্যাট ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট, ঠিক আছে, and you want to predict that based on one or more of the other fields. আমি এই ক্ষেত্রে ধরে নিছি যে এডিবল কি না, দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু প্রেডিক্ট। প্রেডিক্ট মানে কি, এটা তো একটা মডেল, তাই না, এটার বেস করে তো আমি একটা নতুন ডাটা পয়েন্টকে প্রেডিক্ট করবো, ডাটা পয়েন্টের এডিবিলিটি প্রেডিক্ট করবো ইন আ সেন্স, যে খাওয়া যাবে কি যাবে। মাই পয়েন্ট ইজ এডিবল দিয়ে তুমি সর্ট করতেছো না, নো, এডিবল ইজ ইয়োর মানে ইজ হোয়াট ইউ আর ট্রাইং টু প্রেডিক্ট করার জন্য প্রাইমারি কোশ্চেন হচ্ছে এডিবল নাকি এটা বের করার। এক্স্যাক্টলি রাইট। তো এইটার জন্য যে তুমি ডিসিশন ট্রিটা বানাবা, সেইটার ফার্স্ট লেভেলে তুমি বাকি তিনটার মধ্যে কোনটাকে মানে কোনটা অনুযায়ী ভাগ করবা, দ্যাট ইজ ইয়োর পয়েন্ট।
রাইট? মানে আমি কিন্তু এডিবিলিটি অনুযায়ী ভাগ করতে পারি যদি অন্য কিছু প্রেডিক্ট করার চেষ্টা করি, লেটস সে সাইজ অর শেপ অর হোয়াটএভার। যদি এমন হয় যে আমার এই সাইজটাই হচ্ছে লেটস সে হোয়াট আই ওয়ান্ট টু প্রেডিক্ট, তাহলে এডিবল হচ্ছে আমার একটা ওই বাকি তিনটার কাতারে দাঁড়ায় যাবে, বাকি দুটার সাথে তিনটার কাতারে দাঁড়ায় যাবে। সো এই হচ্ছে আমাদের কি বলে এনট্রপির বিষয়টা। এখন এনট্রপির এই সেম হিসাবটা করা যায় আরেকটা জিনিস দিয়ে, দ্যাট ইজ কল্ড গিনি ইম্পিউরিটি। একটু ব্যাকে যাই। গিনি ইম্পিউরিটির কনসেপ্টটা কি? গিনি ইম্পিউরিটি বেসিক্যালি সেম জিনিস, মানে সেম অ্যাটলিস্ট। গিনি ইম্পিউরিটি যে জিনিসটা সেটা হচ্ছে যে গিনিতে এই গিনি ইম্পিউরিটিতে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে আমরা সিমিলারলি আমরা র্যান্ডমনেস মেজার করি, বাট অন্যভাবে। বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমার এই সেটের মধ্যে জিনিসপাতিকে মিস লেভেল করার চান্স কত। একই কথা দিন শেষে আমি র্যান্ডমনেস বলতেছি কি মিস আইডেন্টিফাই করার চান্স, এটাকে বলছি মিস লেভেল করার চান্স। যাহা লাও তাহাই করুন, ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো কথাটা হচ্ছে যে আমার গিনি ইম্পিউরিটিও তাইলে আমাদের যদি বেশি হয় তার মানে হচ্ছে কি আমার এই জিনিসটা একটা ভালো ডিভিশন না, ওই 50% বিষয়টা, এবং ওই জন্য কার্ভটাও কিন্তু সেম গিনি ইম্পিউরিটি। এবং আমার যদি এটা মানে গিনি ইম্পিউরিটি কম হয় তাহলে আমাদের জন্য প্রেডিক্ট করাটা ইজি আছে এই ক্লাসে এই জিনিসটা, মানে এই ক্লাসের মধ্যে যদি একটা এলিমেন্ট পড়ে তাহলে ওটাকে আমি আইদার এডিবল অর ইনএডিবল বলতে পারি প্যান্ডালাইট। ওকে, সো বেসিক্যালি এই এনট্রপির একটা অল্টারনেটিভ, এবং অল্টারনেটিভ আমরা ক্যালকুলেটও করি মোটামুটি সেম ভাবেই। গিনি ইম্পিউরিটির ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এটাকে যে গেইন বলে কোনো কথা নাই, এটা হচ্ছে জাস্ট চলে ইম্পিউরিটি কতটা কমবে। আগের বার কি দেখতেছিলাম আমার এনট্রপি কোনটাতে সবচেয়ে বেশি কমে, ওটাই ছিল ইনফরমেশন গেইন। এখানেও আমরা একই জিনিস দেখবো যে গিনি ইম্পিউরিটি কোনটাতে সবচেয়ে বেশি কমবে, ওইটাই হচ্ছে আমাদের জন্য অপশন। সো ওটা আলাদা করে নাম আমি দেখি না এখানে, গিনি ইম্পিউরিটি যেটাতে সবচেয়ে বেশি কম, সবচেয়ে বেশি কমবে লাইক 8.107, এটি আমরা দিই। তো গিনি ইম্পিউরিটির যে বিষয়টা, গিনি ইম্পিউরিটি লেখাটা এই যে গিনি ইম্পিউরিটি ফর্মুলা হচ্ছে বেসিক্যালি 1 মাইনাস প্রবাবিলিটি হোল স্কয়ার। এই যে আমি এই ক্ষেত্রে 6/8 2/8 করতেছিলাম, আমি যদি এটাকে ফর্মুলাটা এরকম লিখতাম, যে লিখতাম বলতে কি আমি করেই দেখাই, এটার জন্যই করে দেখাই, নতুন করে সলভ করার ইচ্ছা নাই। বাট আমি যদি গিনিটা করতাম, গিনি আমি নিলে ওকে, গিনি এক্স সাইজ ইকুয়ালস বল যদি করতাম, তাহলে আমরা যেটা করতাম লগ টক দিয়ে এটা করার বদলে আমরা করতাম 1 মাইনাস 6/8 হোল স্কোয়ার মাইনাস 2/8 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইট। গিনির ফর্মুলা হচ্ছে 1 মাইনাস সামেশন pi স্কোয়ার। এটা ক্যালকুলেট করা কম্পিউটারলি ইজিয়ার বিকজ এই লগ টু রেজাল্টটা নাই। সো এটা করে আমার একটা গিনির ভ্যালু আসে, গিনির ভ্যালুটা কত জানি আসছিল তাহলে দেখি 1 মাইনাস 6/8, আচ্ছা হ্যাঁ এটা আসছিল 0.375। তো এটা তো হচ্ছে গিনি সাইজ স্মল এর জন্য। একই বলে আমার কি বলে অরিজিনাল গিনি একটা আছে, এই গিনি সাইজ লার্জও একটা আছে। তো সবকিছু মিলায়ে আগের মতোই এরকম যখন গেইনের একটা ফর্মুলা করব তখন আমার যেটাতে গেইন সবচেয়ে বেশি আসবে সেটাই আমার আনসার। গিনিটা কি পুরাটা এই একই এক্সাম্পলের জন্য করা দরকার নাকি জাস্ট এই একটা ডেমনস্ট্রেশনই চলবে? একটা আচ্ছা আমার জন্য একটা অন্যরা কি বলতে দেয়? এটার মধ্যে কি গেইন আছে? গেইন আছে যদি এই জিনিসটার নাম আবার গেইন না, জিনিসটাকে তখন আমরা জাস্ট বলি ডেল্টা গিনি, ঠিক আছে? ডেল্টা গিনি একই কথা। ডেল্টা গিনি ইজ সামথিং মাইনাস ওয়েট ইনটু ওদের গিনি মাইনাস ওয়েট ইনটু ওদের গিনি, দ্যাটস ইট। আচ্ছা গিনি ইম্পিউরিটি আর হচ্ছে ইনফরমেশন গেইন এই দুটো তো বলে দিবে নাকি দুইটাই করতে হবে? বলে দিবে, বলে না দিলে আপনি যেটা ইচ্ছে সেটা করবেন, আছে তো দুইটা অপশন, আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, নো প্রবলেম, একইভাবেই তো আগাবে এবং একই অ্যান্সারই সাধারণত দিবে, কারণ যেখানেই গিনি ইম্পিউরিটি সবচেয়ে বেশি কমে সেখানেই আপনার এনট্রপি সবচেয়ে বেশি কমে মোস্ট অফ দ্য টাইম। আচ্ছা তাহলে কি গিনি গিনি টিনি হয়ে গেল? ভাই এনট্রপি যে বেসিক্যালি করছি গিনিটাও সেম প্রসেসই করব, জাস্ট ফর্মুলাটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি, ইয়েস ফর্মুলা ডিফারেন্ট, আর কিছু না, ডাটাও সেম। তোমার কি বলে এই গেইন
আর ডেল্টা গিনি যেভাবে হিসাব করবা সেটাও সেম। নেমিংটা ডিফারেন্ট। এক্স্যাক্টলি রাইট, মানে নামগুলো একটু ডিফারেন্ট, এই ফর্মুলাটাই নাথিং। মানে ওই স্টেপ বাই স্টেপ করে জাস্ট লকটা ফালাই দিয়ে হ্যাঁ, লকটার বদলে এই ফর্মুলা, লক ফর্মুলা স্টেপ বাই স্টেপ ডিভাইড করে যে এডিবল কিনা বা ইয়া কিনা এগুলো। হ্যাঁ এক্স্যাক্টলি। অলরাইট, সো তাহলে মুভিং অন ফ্রম গিনি আর এনট্রপি আসলে এখানকার সবচেয়ে মেজর ম্যাথ। আমি মনে করি যে পরীক্ষা যদি আসে এই টাইপের জিনিসপাতি আসবে, বিকজ পরের যে জিনিসগুলো আছে এগুলো কোনোটাই পরীক্ষায় খুব একটা দেওয়ার মতো বিষয় না। আচ্ছা বস, গেইন বের করা পর্যন্তই কি আমার ম্যাথ শেষ? মানে আপাতত গেম বের করার পর আপনাকে জাস্ট অ্যাডভাইস বলে একটু স্প্লিট করতে হতে পারে, যে কি বলে উই চুজ টু সেগ্রিগেট অন বেসিস অফ সাইজ বা কালার বা শেপ। আর আর এটার কি কোনো ওই যে মানে একটা আছে না গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা হচ্ছে যে ট্রি আইকা রিপ্রেজেন্ট করতে, ওটা আছে নাকি? না ভাই, কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো স্যারের কোর্সে আছে বলে আমার মনে হয় না। না মানে গ্রাফিক্যাল বুঝাই নেই, মানে ওটা ভুলে বলছি। মানে ওই যে একটা ট্রি আইকা বানাইতে হয় না, ওটা ওটা ক্লাস্টারিং এ ছিল। শোনা, ওকে, আপনাকে যে এখানে ট্রি আঁকতে বলতে পারে না এটা আমি বলতেছি না, বাট ট্রি আঁকতে হইলে আপনাকে এই ক্যালকুলেশন প্রত্যেকটা পদে পদে করতে হবে। আপনাকে আর কয়বার বলবো, আপনি অ্যাট বেস্ট ট্রির ফার্স্ট স্টেপটা আঁকতে পারেন, এবং ফার্স্ট স্টেপটা আমি আপনাকে দেখাই দিছি, স্মল সাইজ দিয়ে স্মল আর লার্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইটাই একটু ভাগাভাগিটা করতে পারে, আর ট্রি কিন্তু আপনাকে করতে দিতে পারবে না, বিকজ এরপর আরেক নোডে যাবেন আরেকবার, আরেক নোডে যাবেন আরেকবার, ম্যাথ বারবার বারবার করা লাগবে, এত করতে সব। সো ওকে, এটা গেল। এখন এখানে এরপরে যে জিনিসগুলো আছে টুনিং এগুলো তো অতটা ম্যাথ নাই, এগুলো একটু পড়ে নিলেই হবে, সমস্যা নাই। ওকে, হ্যান্ডেলিং নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস, এখানে আবার একটু ম্যাথ আছে। ম্যাথটা দিন শেষে ওই এনট্রপি গিনি হ্যান্ডেল এই ম্যাথ, আমি জিনিসটা একটু বুঝাই দিচ্ছি, আলাদা করে করার আমি কোনো প্রয়োজন দেখি না। জিনিসটা জাস্ট স্ক্রিন শেয়ারই তো আছে, এটা একটু বড় করি। অলরাইট, why is it activated? আচ্ছা এই যে, আচ্ছা আচ্ছা, সো যেটা বলতেছিলাম, আমাদের এই হ্যান্ডলিং নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটস। ওকে, এখানে নিউমেরিক্যাল অ্যাট্রিবিউটের কথাটা কেন আসতেছে, আগের এক্সাম্পলটা খেয়াল করে, এই যে আগের লাল এক্সাম্পলটা, আমার এই ডাটা সব কি ধরনের ডাটা, সব কিন্তু ক্যাটাগরিক্যাল ডাটা। দিস ইজ ইম্পর্টেন্ট, এই যে আমি ডিসিশন কি করতেছি এটা আমি কেন করতেছি, কারণ দিন শেষে আমি তো আসলে ক্যাটাগরিক্যাল ডাটা নিয়ে একটা ডিসিশনে আসতে যাচ্ছি। নিউমেরিক্যাল ডাটার ডিসিশনের জন্য তো নিউমেরিক্যাল ডাটা মানে কি বলে স্ট্যাটিস্টিক্স আছে, যে মিন মিডিয়ান মোড হ্যান্ড ত্যান বহুত কিছু। সো দিস ইজ মোস্টলি ফর মানে মেকিং এ ডিসিশন থ্রু ক্যাটাগরিক্যাল ডাটা এন্ড স্টাফ লাইক দ্যাট। কথা হচ্ছে এই ডিসিশন ট্রিটা যেহেতু ক্যাটাগরিক্যাল ডাটার জন্য ডিজাইনড, এর মধ্যে যদি আবার কোনো নিউমেরিক্যাল ডাটার ফিল্ড চলে আসে, নাও হোয়াট টু। যেমন এখানে দেখেন, আপনার হিউমিডিটিটার কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু আছে, বাকি সবকিছুই হচ্ছে ক্যাটাগরিক্যাল ডাটা। সো নিউমেরিক্যাল ডাটা যদি চলে আসে তাহলে কি করব, শর্ট অ্যান্সার ইজ ওটাকে ক্যাটাগরিক্যাল বানায় ফেলবো। ক্যাটাগরিক্যাল বানায় ফেলবো মানে এটা কি, একটা ভেরি এই ক্ষেত্রে যেটা দেখা হচ্ছে, সিম্পলি আমরা একটা সেন্ট্রাল ভ্যালু চুজ করব, হিউমিডিটি গুলোকে আমরা বলবো যে সেটা ওই সেন্ট্রাল ভ্যালুর উপরে বা সেন্ট্রাল ভ্যালুর নিচে। এখন সেন্ট্রাল ভ্যালু চুজটা র্যান্ডম না, মোটামুটি মাঝখানে চুজ করলেই হবে, বাট তাও একটা প্রসেস আছে, প্রসেসটা এই গেইন দিয়েই আসলে করবো আমরা, এনট্রপির গেইন। প্রথমে আমরা যেটা করব, এটা যদি অর্ডার ওয়াইজ না থাকে, স্বাভাবিক এই হিউমিডিটি অর্ডার ওয়াইজ নাও থাকতে পারে, প্রথমে অর্ডার করব। অর্ডার করে আমরা বেসিক্যালি প্রত্যেক কনজিকিউটিভ পেয়ারের জন্য মিন বের করব, মিন অফ ইচ কনজিকিউটিভ পেয়ার। সো বেসিক্যালি কি হবে, যতগুলো সংখ্যা আছে তার থেকে এক কম আমাদের এই ক্ষেত্রে ডাটা সংখ্যা আসবে। সো মিন অফ ইচ কনজিকিউটিভ পেয়ার, ভালো কথা। তার মাঝামাঝি মধ্যে আমরা একটাকে ধরবো যে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ভ্যালু, ভালো কথা। তো এই স্প্লিটিং ভ্যালু বা সেন্ট্রাল ভ্যালু ধরবো, এই সেন্ট্রাল ভ্যালু দিয়েই আসলে আমরা বেসিক্যালি স্প্লিটিংটা করব। এখন এই সেন্ট্রাল ভ্যালুটাই যে মানে কি বলবো প্রযোজ্য, এটা আসলে গেইন দেখে বুঝতে হবে। আমরা এখন কিছু গেইন হিসাব করবো। গেইন কেমন হিসাব করবো, এই সেন্ট্রাল ভ্যালুর জন্য নিচে যে কয়টা আছে উপরে যে কয়টা আছে, এটাই হচ্ছে এখন আমার এই আগের বার যেটা আমি করতেছিলাম ক্লাসিফিকেশন, আমার এই ক্লাসিফিকেশন বা সেগ্রিগেশন হয়ে গেছে। সো উপরে যে কয়টা আছে, যে খেয়াল করেন, প্রথমে আমরা বের করব পুরাটার জন্য এনট্রপি, আগেরবারের মতো নো প্রবলেম। এই হিউমিডিটি ভ্যালুগুলো নিয়ে কিছু দেখার নাই, আপনারা বেসিক্যালি কি করতেছেন, এই প্লেট এনে ইয়াস অর নো ওটা করতেছেন, যে ইয়াস কয়টা আছে নো কয়টা আছে, এটা দিয়ে এনট্রপি বের করলাম, এনট্রপি এক্স আগের মতো। এরপরেরটা, আমার এই সেন্ট্রাল ভ্যালু বা যে স্প্লিটিং ভ্যালু নিছি তার উপরের গুলার জন্য কয়টা ইয়েস কয়টা নো আছে, তার জন্য এক দফা এনট্রপি, ওই
এন্ট্রপি স্মল বের করার মতো করলাম। আবার স্প্লিটিং ভ্যালুর পরেরটার জন্য এন্ট্রপি বের করলাম ইয়েস অর নো দিয়ে, ওই তো গেল। এবং তারপর সেটাকে কি করব, এখানে যতগুলো সংখ্যা আছে মানে যতগুলো ডাটা আছে, এখানে যতগুলো ডাটা আছে ওইটাকে প্রপোর্শন হিসেবে ইউজ করে আগের মতোই গেইন বের করবো। এখানে যেহেতু 7 7 14 মোটামুটি ইকুয়াল হয়েছে, খুবই ভালো কথা। সো অরিজিনাল এন্ট্রপি 0.94 মাইনাস 7/14, এই যে উপরেরটার জন্য ছিল 0.59 আর এটার জন্য আসছে কত 0.98। এটা দিয়ে আমরা গেইন বের করলাম যে আমার এইটার জন্য গেইনটা আসছে 0.152। এখন এই যে আমরা মিড ভ্যালু বের করছিলাম বা মিন ভ্যালু, একটাকে স্প্লিটিং ভ্যালু ধরে আমরা গেইন বের করলাম। আমার এই অঙ্কটা আমি মনে করি না সাত দেওয়ার কোনো কারণ আছে, কারণ এখানে প্রত্যেকটার জন্য আসলে ইনফরমেশন গেইন বের করা লাগে। যেইটার জন্য ইনফরমেশন গেইন বেস্ট, দ্যাট ইজ হোয়াট উই চুজ অ্যাজ দ্য স্প্লিটিং ভ্যালু অর্থাৎ ফাইনাল স্প্লিটিং ভ্যালু। সো এটা তো আর পুরোটা করাবে না, কারণ এই দিন শেষে একই কাজ, বাট উনি হয়তো মাত্র এই কোশ্চেন করতে পারে যে এখানে মানে কোনটাকে স্প্লিটিং ভ্যালু চুজ করবো, তাই না? আচ্ছা, সো স্প্লিটিং ভ্যালু তাহলে দাঁড়াবে যে এই ক্ষেত্রে স্প্লিটিং ভ্যালুর জন্য আমাদের ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি 83.5 এরই হচ্ছে, খুবই ভালো কথা। সো 83.5 ইজ দ্য স্প্লিটিং ভ্যালু, ফাইনাল স্প্লিটিং ভ্যালু, যে কারণে আমাদের ফাইনালি যেটা হবে এই যে হিউমিডিটি ক্লাসিফাই করছে আইদার 83.5 এর বেশি বা কম। সো ইট হ্যাজ বিন কনভার্টেড ইনটু ক্যাটাগরিক্যাল ডাটা, দ্যাটস ইট। এইটা ছাড়া বাকি যা আছে এই যে হ্যান্ডলিং মিসিং ভ্যালুস, তারপর কি বলে এই বাকি জিনিসপাতি, পরের জিনিস কি ছিল এই যে ডিসিশন ট্রি, তারপর তো র্যান্ডম ফরেস্ট শুরু হয়ে গেল, এগুলো সব থিওরি, এগুলো নিজেদের মতো পড়েও না, এখানে আমার কোনো ম্যাথ করানোর নাই র্যান্ডম ফরেস্ট না। এই স্লাইডের ম্যাথ এই পর্যন্ত। সো এইটার ম্যাথে কারো কোনো প্রশ্ন আছে? এই গেইন গিনি হ্যান ত্যান, তারপরে লাস্টে যেটা দেখালাম নিউমেরিক্যাল। ভাই লাস্টেরটাতে এখানে যখন আমরা সেন্ট্রাল একটা ভ্যালু বের করছি 83.5 কিউমুলেটিভ ইয়া করে, সো ওইটা খেয়াল করো তোমার এই যে তুমি হিউমিডিটিটাকে সর্ট করছো, সর্ট করার পর কনসিকিউটিভ দুইটা এলিমেন্টার করে করে তুমি 59 68 এই তো হ্যাঁ, মানে কিন্তু কিউমুলেশন যে এক্স্যাক্টলি হচ্ছে তা না, যদিও কিউমুলেটিভ লাগবে আসলে আমরা মিন করছি লাগতে পারে। এখানে আমার কোশ্চেন হচ্ছে আমরা এটার পরে আমরা এনট্রপি বের করব জাস্ট নরমাল যেমন করি অলওয়েজ। এক্স্যাক্টলি হ্যাঁ, ওইটা করার পর এখানে যে হিউমিডিটি কমা 83.5 এটা একটু আরেকবার যদি বলতেন। আচ্ছা শোনো, তুমি বেসিক্যালি এখানে কি করতেছো, তোমার এক্স কি টেনিস খেলবা কি খেলবা না, ফাইন। তুমি এইটাকে সর্ট করছো কিসের বেসিসে, হিউমিডিটির বেসিসে, তাই তো কথাটা? ওকে ফাইন। তারপর 83.5 হচ্ছে হিউমিডিটির যে মিড ভ্যালুটাকে নিয়ে তুমি গেইন বের করতেছো। 83.5 স্পেসিফাই করার কারণ কি, বিকজ এই যে নেক্সট স্টেপে গিয়া ইউ আর গোইং টু ফাইন্ড দা কি বলে গেইন মানে এক্স কমা হিউমিডিটি কমা ফর এভরি ওয়ান অফ দিস। তুমি ওই 63 70 73 75 সবার জন্য তো গেইন বের করো। একটু আছে তোমার কাছে একটা স্পন্সর লেখা আছে, দ্যাটস গট ইট। আমি এটা ধরতে পারিনি না, এটা খবর বলো তো। গেইন একটা হচ্ছে 83.5 এর জন্য বের করলাম, দেন ওকে 83.5 বের করা পর্যন্ত তো বুঝছেন, 0.152 আনা পর্যন্ত মানে হ্যাঁ এটা বুঝতে পারছি। ওকে, আপনাকে এই কাজ এখন মানে এই কাজ যখন করা হয় প্রত্যেকটা এই মিড ভ্যালুর জন্যই করতে হবে। 63 জন্য 70 73 এভরি সিঙ্গেল ওয়ান প্রত্যেকটার জন্য গেইন বের করতে হবে, করে দেখতে হবে হুইচ ইজ দ্য বেস্ট স্প্লিটিং ভ্যালু। মানে আসলে আমরা একেবারে বাংলা মেথডে প্রত্যেকটা কি বলে মিন ভ্যালুকে আমরা স্প্লিটিং ভ্যালুর জন্য অডিশন দেওয়া হচ্ছে, যার অডিশন সবচেয়ে ভালো হয়েছে তারে আমরা নিই, যার ইনফরমেশন গেইন সবচেয়ে ভালো তাকে আমরা নিচ্ছি, এটাই। আচ্ছা, তো এই স্লাইডে আর কোনো প্রশ্ন আছে কারো? না না ওকে ফাইন। তো এই স্লাইড যদি হয়ে গিয়ে থাকে আগাই। ওকে দিস ইজ দ্য পুট, where is this? ওকে ডিসিশন অ্যানালিসিস স্লাইডে আসছি। এইটারে যেটা করব আচ্ছা, এখানে বহুত প্যাক কথা আছে। আচ্ছা, আমি এটা বুঝাবো অন্য একটা সিম্পলার এক্সাম্পল দিয়ে, যেহেতু স্যার এটা করাই আছে। আচ্ছা, এইটা বোঝানোর জন্য আমি অ্যাকচুয়ালি পরের ওইটা নিয়ে আসি। এই যে
আমি এইটাকে কপি করে আমি এই জিনিসটাকে কপি করে আমি এখানে বসাই। আচ্ছা, অলরাইট, কোশ্চেনটা দেখি। কোশ্চেন আমাদেরকে যেটা বলতেছে দ্যাট ইজ দিস, এখানে বহুত কিছু লেখা আছে, এত কিছু আসলে দরকার নাই। আমাদের যেটা মানে জানতে হবে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দিস, এই জিনিসটা আমি কি করতেছি, কস্ট নাকি প্রফিট বা রেভিনিউ। আমাদের মোটা দাগে এখানে আসলে যেটা করতে হবে ডিসিশন অ্যানালিসিস, এটা বেসিক্যালি অপটিমাইজেশন অফ, মানে এক ধরনের অপটিমাইজেশন প্রবলেম। সো অপটিমাইজেশন প্রবলেম মানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম মিনিমাম বের করা। সো আমার যদি সামথিং থাকে লাইক কস্ট, এগুলাকে আমরা মিনিমাইজ করি, প্রফিট রেভিনিউ এই টাইপের জিনিসগুলোকে আমরা চাবো ম্যাক্সিমাইজ করি। মিনিমাইজ করতে যাচ্ছি না ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি, এইটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার উপর বুঝে আমাদেরকে কিছু কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে যেহেতু কস্ট নিয়ে কাজ করতেছি, এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা মিনিমাইজেশন প্রবলেম। অলরাইট, সো এখানে আমাদের এই অঙ্কগুলোতে যেটা থাকবে ডিসিশন অ্যানালিটিক্সে, আমাদের মাল্টিপল সিনারিওস থাকবে। উই উইল হ্যাভ, আচ্ছা আমি এখানে লিখি, আমাদের এই বরাবর থাকবে ডিফারেন্ট সিনারিওস, আর এই বরাবর থাকবে ডিফারেন্ট ডিসিশনস। অ্যাটলিস্ট স্যারের প্যাটার্নটা যদি ফলো করি আর কি। সো আমাদের এই ডিসিশন এই ক্ষেত্রে দুইটা আছে, একটাকে বলছি আমরা স্টে, আর একটাকে বলছি মুভ। সিনারিও তিনটা আছে, হোয়াট এভার দোজ আর, এত কিছু দরকার নেই, বাট সিনারিও গুলোকে 1 2 3 বললাম হোয়াট। তো কথা হচ্ছে আমাদের, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের মানে এক এক সিনারিওতে স্টে করব না মুভ করব এই ডিসিশনটা দিতে হবে। এবং এই যে ডিসিশনটা দিব, ডিসিশন দেওয়ার জন্য আমাদের আবার স্ট্র্যাটেজির বিষয় আছে। 3 ধরনের স্ট্র্যাটেজি দ্যাট ইম্প্যাক্টস আমরা কোন সিনারিও নিয়ে কাজটা করব। যে আগে আমাদেরকে সিনারিও চুজ করতে হবে, তারপর আমাদেরকে ডিসিশন চুজ করতে হবে। ফার্স্ট চুজ সিনারিও, দেন চুজ ডিসিশন। ফার্স্ট চুজ সিনারিও, দেন চুজ ডিসিশন। অলরাইট, এখন কথা হচ্ছে কেমনে কি কারে কি চুজ করবো এটা আমরা এখন বুঝি। আচ্ছা, আমাদের এই যে এখন পিছনে ফেরত যাই, এইটা 5 নম্বর স্লাইড, রাইট। মিনিমাইজ অবজেক্টিভ মানে এই যে কস্টস এর ক্ষেত্রে এই তিনটা স্ট্র্যাটেজি কোনটা কি মিন করে, হোয়াট ইট ইজ, সেটা এখানে লেখা আছে, আমি ওটা বাংলা কথায় বোঝাচ্ছি। আমি চাই কস্ট মিনিমাইজেশন করতে, বাট if I am an optimistic person, aggressive বা optimistic strategy যাকে বলে, if I am an optimistic person, তাহলে আমি কোন সিনারিও গুলো নিয়ে চিন্তা করব, যে সিনারিওতে আমার খরচ সব সব অপশনেই, সব ডিসিশনেই খরচ বেশি পড়ে, নাকি যে অপশন মানে যে সিনারিওতে সকল অপশনেই খরচ কম পড়ে। অবভিয়াসলি সিন্স আই এম অপটিমিস্টিক, আমি কম খরচের কথাই চিন্তা করব। আমি যদি অপটিমিস্টিক পারসন হই, আমি চিন্তা করব যে আচ্ছা আজকে হয়তো কি বলে এত এপ্রিলে আমি কম টাকার মধ্যেই চলতে পারবো। কনভার্সলি আমি যদি পেসিমিস্টিক হই, তাহলে আমি বেশি টাকা খরচ হয়ে যায় এই সিচুয়েশনটা নিয়ে চিন্তা করব, বিকজ ইটস জাস্ট আ ম্যাটার অফ আউটলুক। সো কস্টস এর ক্ষেত্রে অপটিমিস্টিক স্ট্র্যাটেজিতে আমরা যাব কম খরচের জায়গায়, পেসিমিস্টিক স্ট্র্যাটেজিতে যাব আমরা বেশি খরচের জায়গায়। দিস ইজ আওয়ার চয়েস অফ সিনারিও। অপরচুনিটি লসে এক্সট্রা ক্যালকুলেশনের বিষয় আছে, ওটা আমি একটু পরে আসতেছি, আগে পেসিমিস্টিক পড়াই। তো আমার অ্যাগ্রেসিভে যদি যাই, অ্যাগ্রেসিভ যদি আমি এখন করি, আমি অ্যাগ্রেসিভে এখানে কোন সিনারিওটা চুজ করব, আমার অনেক মানে সব মিলায় আমার খরচ টরচ এখানে কোনটাতে কম আসতেছে। আমার খরচ কম আসতেছে মোটামুটি আই বিলিভ থার্ডটাতে, একটু চেক করে দেখি তো। লেটস সি, থার্ডটার 40% মোস্ট প্রবাবলি সবচেয়ে কম খরচ আসতেছে। না আই থিংক থার্ডটাই। এটা হিসাবটা কেন করতাম এটা আমি একটু ভুলে গেছি। এটা সো এইটাতে তাহলে আমার থার্ডটা হবে 40% ডিক্লাইন, এই সিচুয়েশনটা চুজ করলাম। সো তাহলে এখানে যদি হয় আমার 840 আর এখানে যদি হয় 750 বলা কথা। কস্টের ক্ষেত্রে অবভিয়াসলি আমি কমেরটাই যাব, সো কমেরটা চুজ করব। আমার ডিসিশন হচ্ছে মুভ।
আমি 40% ডিক্লাইন এটা কেন চুজ করলাম? আচ্ছা ওকে, শোনো, তোমার বেসিক্যালি যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কোনটাতে তোমার অন অ্যান অ্যাভারেজ তোমার কি বলে খরচ কম পড়তেছে, ঠিক আছে? এটা তো অবভিয়াসলি না, এখানে তো তোমার কি বলে স্টে করো বা মুভ করো তোমার কি বলে খরচ সবচেয়ে বেশি পড়তেছে, দিস ইজ নট ইট। এই দুইটার ভিতর হালকা কনফিউশনের স্কোপ আছে, কারণ একটাতে তোমার এটা বাড়ে 40, আবার এইটাতে তোমার কি বলে কমে 10। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো। তোমার খরচ, তুমি যদি তোমার কি বলে দুই সিনারিওর খরচের ভ্যারিয়েবিলিটি আপাতত দেখো, তোমার এইটা তোমার কি বলে এই দুইটা সিনারিওর মধ্যে যদিও এখানে 40 বাড়তেছে, এইখানকার খরচ কিন্তু এক কি বলে একটা বুঝতে বলে 200,000 কমতেছে। সো সব মিলায়ে মোদ্দা কথা এইখানে তোমার খরচ কমতেছে না, কম কম্পারেটিভলি সব বাকি তিনটার মধ্যে। হ্যাঁ এই তো। সো অ্যাগ্রেসিভ বা অপটিমিস্টিক অ্যাবাউট কস্ট হইলে you will choose the scenario with the least amount of costs in general, and then since you're trying to minimize the costs তুমি এর মধ্যে সবচেয়ে কমটা নিবা। সো আমরা বেসিক্যালি কলাম নিয়ে কাজ করব, যে মানে ইয়াগুলা আগে তুমি সিনারিও চুজ করবে, মানে আগে তুমি কলাম চুজ করবা, কলামের ভিতর তুমি এরপর রো ওয়াইজ যাবা। আমি রো কলাম বলতে চাচ্ছি না, বিকজ চাইলে জিনিসটা কিন্তু ঘুরায় দেওয়া যায়, সো ওই জন্য আমি ডিসিশনস আর সিনারিওস বলতেছি। আগে চুজ আ সিনারিও, দেন সিনারিওর ভিতর ভাই এটা তো হচ্ছে এরকম না যে আমি একটা সিনারিও নিব, ওই সিনারিওর এগেইনস্টে প্রতিটা ডিসিশনের তিনটা ডিসিশন আমি লোয়েস্ট যে ভ্যালুটা পাবো ওই লোয়েস্ট ভ্যালুটা নিলাম, এরপর সেকেন্ড সিনারিওতে গেলাম ওইটাতে লোয়েস্ট ভ্যালুটা নিয়ে, সো ওই দুইটা লোয়েস্ট ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে দেবো কোনটা সবচেয়ে লোয়েস্ট, ওইটাই হচ্ছে আমার ডিসিশন ভেরিয়েবল হবে, রাইট? কি লাগে। আমি তো এটাই বললাম যে তোমার অপশন তো এই দুইটার মধ্যে যেটা লোয়েস্ট সেটাই তো নিচ্ছ। মায়ের কি এটাই বলতেছো না, কি মায়ের প্রশ্ন অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, না না না, এইটাই বলছি আমি, এইটাই বলছি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তো ফাইন, তুমি জাস্ট একটা সিনারিও নিবা, সিনারিওর মধ্যে লোয়েস্ট কস্ট যেটা সেটা, এটাকে এখানে হ্যাঁ, শর্ট লিখছো হ্যাঁ। মিনি মিন, তো ফাইন। হ্যাঁ। ওকে, আসি এখন এর পরেরটা তোমার অপটিমিস্টিক। অপটিমিস্টিকে যেটা হবে, অপটিমিস্টিকের জন্য পেসিমিস্টিক বা এটাকে কি বলছে এখানে কনজারভেটিভ, ঠিক আছে, যেটা লেখছে সেটাই লিখি কনজারভেটিভ। ভাই এটার ক্ষেত্রে তো বেসিক্যালি অপোজিটটা ঘটতেছে না। ইয়েস ইয়েস, এই ক্ষেত্রে আমরা তাহলে নিব এক্স্যাক্টলি ওয়ার্স্ট পসিবল অপশন। সো এখানে তাহলে আমার হচ্ছে একটা 1 মিলিয়ন আর একটা 1,100,000, ফাইন। সো अगेन আমি যেহেতু কস্ট মিনিমাইজেশন করতেছি, এবার তাহলে কোনটা হইব, এবার আমি নিব স্টে, দ্যাটস ইট। যে আবারও কনজারভেটিভ ক্ষেত্রে আমরা সিনারিও চুজ করব দ্য ওয়ান উইথ দ্য গ্রেটেস্ট কস্ট, বিকজ আমি কনজারভেটিভ বা আমি পেসিমিস্টিক মানুষ। এই ক্ষেত্রে আমি যেহেতু পেসিমিস্টিক মানুষ, আমি এই ক্ষেত্রে কি করব, তাহলে আমি আমার যেখানে খরচ সবচেয়ে বেশি হবে বা যে ক্ষেত্রে আমি কি বলে মানে লস সবচেয়ে বেশি করবো, এটা যদি কি বলে প্রফিটের বদলে লস দিয়ে হয় আর কি, যেখানে লস সবচেয়ে বেশি করবো সেটা নেব পেসিমিস্টিক হইলে। বাট স্টিল আমার এই কস্ট বা লস এগুলো মিনিমাইজ করাই তো টার্গেট। সো যদি আমি এখন বেশি ভ্যালুর কলামটা নিচ্ছি, তার মধ্যে আমি আবার কনজারভেটিভে তাহলে কি আমার এটা 1 মিলিয়নের জায়গায় 1 মিলিয়ন and 100,000 এর কথা যেটা না 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 না, উল্টা বুঝছেন ভাই, শোনো শোনো, সিনারিও চুজ করবেন যেটাতে আপনার খরচ বা লসটা বেশি আছে, কিন্তু আপনার দিন শেষে কোন অপশন চুজ করা উচিত যেটাতে তো আপনার কি বলে এই খরচ বা লসটা কম আসে কম্পারেটিভলি এই সিনারিওর মধ্যে, রাইট? এটাকে এখানে দেখেন, এখানে একটা কথা হচ্ছে মিনি ম্যাক্স স্ট্র্যাটেজি। তারপর you will choose the minimum cost or loss in the scenario that has the maximum values. মানে যে কলামটা সবচেয়ে বেশি ভ্যালুয়েবল ওইটা চুজ করব ফার্স্ট কলাম, আর দেন কলামগুলোর মধ্যে যেটার ভ্যালু সবচেয়ে এটা কম তো কলাম না, এটা তো সিনারিও। এই সিনারিওতে ইনক্লাইন করলে সবচেয়ে বেশি খরচ আমাদের হচ্ছে, রাইট? এই সিনারিওতে ভাই এখানে আরো ইজিয়ার ওয়ে আছে জিনিসটা কি করলে, আপনি কলাম রো না দেখে আপনি দেখবেন যে আপনার ডিসিশন কয়টা আছে। ধরেন এখানে দুইটা ডিসিশন আছে, প্রথম ডিসিশন সেকেন্ড ডিসিশন। প্রথম ডিসিশন দেখবেন আপনি হচ্ছে আপনার তিনটা ভ্যালু বা চারটা ভ্যালু দেওয়া থাকবে ওই র বরাবর,
ওই 4টা ভ্যালুর মধ্যে আপনি লোয়েস্ট ভ্যালুটা ধরবেন যখন আপনি হচ্ছে অ্যাগ্রেসিভে যাবেন। ওকে, এরপর সেকেন্ড ডিসিশনেও সেম, আপনি লোয়েস্ট ভ্যালুটা ধরবেন। এরপরে ওই যে দুইটা লোয়েস্ট ভ্যালু পাচ্ছেন এর মধ্যে থেকে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোন ডিসিশনে আসছে ওইটা চুজ করলে ওইটা হচ্ছে আপনি অ্যাগ্রেসিভে গেল। আর কনজারভেটিভ এর ক্ষেত্রে আপনি সেম ডিসিশনটা ধরবেন, ধরে দেখবেন এটার মধ্যে হাইয়েস্ট ভ্যালু কোনটাতে আছে, সেকেন্ড ডিসিশন যাবেন আবার দেখবেন হাইয়েস্ট ভ্যালু কোনটাতে আছে, এই দুইটা হাইয়েস্ট ভ্যালুর মধ্যে লোয়েস্ট যেটা ওইটা হচ্ছে কনজারভেটিভ ডিসিশন হবে। মায়ের তুমি কি জিনিসপাতি পেঁচাইছো? শোনো মায়ের, তুমি একটা জিনিসপাতি পেঁচাইছো, আমি তোমারে বলি, তোমার লজিকটা ফলো করি। তুমি এই যে রো ওয়াইজ যেতে যাচ্ছ, শোনো, দিস রো ওয়াইজ তুমি যেতেই পারবা না, কথাটা বুঝো। দিস সিনারিওস ক্যান নট এক্সিস্ট এট দ্য সেম টাইম। মিটিং শেষ হয়ে যাবে এখন। হ্যাঁ, মিটিং শেষ হলে মিটিং দিবে আরেকবার, সমস্যা কি? দিক, এই 1 মিনিট হ্যাঁ বাকি। ভাই, ভাই বলেন। আচ্ছা না, মিটিং আরেকটা দিক, এটা আচ্ছা আচ্ছা।